ঈদ উদযাপনে ঘরমুখ নগরবাসী, বাস ট্রেনে বাড়ছে ভিড়। বিকেলে সরকারি বেসরকারি অফিস ছুটির পর চাপ আরও বাড়বে। ক্রেতা কম থাকলেও রাজধানীর পশুর হাটগুলোতে ছোট মাঝারি গরু বেশি, দাম নিয়ে সন্তুষ্ট দুপক্ষ। ছোট গরুর দাম মোটামুটি ভালোই দেশে, এমন খারাপ না। আর একটু হলিবারে আমাদের ধরেন হয়, আর 20,000 হলিবারে আমাদের হয়ে যায়। বিক্রি হবে যেটা এক, সেটা চাই বসে থাকে 1.5-2। বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় 4 নেতা মুক্তিযোদ্ধা, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। অহেতুক বিতর্ক সৃষ্টির অভিযোগ। এটা তো ঐতিহাসিক সত্য যে মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে, তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, বললেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। মানবিক করিডোর নিয়ে এখনো হয়নি আলোচনা। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে, সাথে আমি জান্নাতুল করি আছি। শিরোনাম দেখছিলেন। ঘরমুখ মানুষের আরো বিস্তারিত তথ্য জেনে নেব সহকর্মী সুমাইয়া ঐশীর কাছ থেকে। তিনি এই মুহূর্তে আছেন কমলাপুর স্টেশনে। ঐশী, একটু জানাবেন রেলযাত্রায় কেমন ভিড় দেখছেন? আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি ঈদের। এই মুহূর্তে যাত্রীদের চাপ কেমন স্টেশনে? আর শিডিউল বিপর্যয় বা ভোগান্তির কোনো খবর পেয়েছেন নাকি? কলি, ভোগান্তির চিত্র তো এখনো পর্যন্ত দেখা যায়নি। গত 31 মে থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা এবং এখন পর্যন্ত তেমন কোনো বড় শিডিউল বিপর্যয়ের ঘটনা কিন্তু আমরা দেখিনি। সর্বোচ্চ ট্রেনগুলো দেরিতে ছেড়েছে 10 থেকে 15 মিনিট এমন বিলম্বে। তবে শিডিউল বিপর্যয় অন্যান্য বছরগুলোতে যেমন আমরা দেখি 2 থেকে 5 ঘন্টা পর্যন্ত দেরিতে ছেড়েছে গত বছরগুলোতে ট্রেন, সেই পরিস্থিতি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না। এবং যেহেতু ঈদের ছুটিও বেশ লম্বা, ফলে এরই মধ্যে অনেকেই ছেড়ে চলে গেছেন ঢাকা। অনেকে শিক্ষার্থী আছেন, তারা ঢাকা ছেড়েছেন। অনেকে চাকরিজীবী পরিবারকে আগে ভাগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, ফলে তারাও ঢাকা ছেড়েছেন। এজন্য আসলে যেমনটি চাপ সচরাচর ঈদ যাত্রায় আমরা দেখি, তেমন চাপ কিন্তু আমরা দেখছি না। যদিও আজকে গত কয়েকদিনের থেকে চাপ কিন্তু বেশ খানিকটা বেড়েছে যাত্রীদের। আমরা স্টেশনের বাইরেও দেখেছি অনেক মানুষ ভিড় করেছেন। এবং যেমনটি আপনাকে জানাতে চাই, কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 2টার দিকে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি আসলে পর্যবেক্ষণের জন্য এখানে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি ঘুরে ঘুরে দেখেছেন সমস্ত ব্যবস্থাপনা এবং এরপর তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেছেন। সেখানে তিনি মোটা দাগে বলেছেন যে ট্রেন যাত্রা আসলে নিরাপদ করতে সার্বিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, যেগুলো আসলে মেনে চলছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছাদে কেউ যাতে ভ্রমণ করতে না পারে সেই জায়গাটিও দেখা হচ্ছে এবং 25% বেশি আসলে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে না, সেটিও কিন্তু তিনি জানিয়েছেন। যার চিত্র কিন্তু আমরা দেখছি এবং ট্রেনের ছাদেও কোনো যাত্রীর চলাচল আমরা দেখছি না, যাতায়াত দেখছি না। ফলে ভোগান্তি নেই বললেই চলে আপাতত। স্বস্তির খবর। ধন্যবাদ আপনাকে ঐশী। ঈদযাত্রায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের ভিড়। দূরপাল্লার বাসের টিকিটের জন্য ছিল দীর্ঘ লাইন। সকাল থেকে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে যাত্রীদের চাপ দেখা যায়। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যাও বাড়ছে। তবে যাত্রীদের তুলনায় বাসের কিছুটা সংকট রয়েছে। বিশেষ করে ঢাকা থেকে হবিগঞ্জ ও সিলেটের অন্যান্য এলাকাগামী বাসের কাউন্টারগুলোর সামনে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। কাউন্টার সংশ্লিষ্টরা জানাচ্ছেন, যানজটের কারণে ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলোর ফিরতে দেরি হচ্ছে। আর বাস না আসায় আগাম টিকিট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। পরিবহন পৌঁছালেই দ্রুত ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। এবার টিকিট অনলাইনে পেয়েছি, কোনো ভোগান্তি হয়নি। তাছাড়া এবার ভালোভাবে, গতবারের কয়েকবারের চেয়ে এবার ভালোভাবে ইনশাল্লাহ। ঈদের সময় প্রচুর চাপ থাকে মানুষের, বাসের সংখ্যা আনুপাতিক হারে কম আর কি। গতবার তো আসলে বাস স্ট্যান্ডে এসে সরাসরি বাস পেয়ে গেছিলাম, আজকে সকালে 7টায় আসছি, 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়ায় আছি এখনো, বাট টিকিট পাবো কিনা এখনো বুঝতেছি না।
রাজধানীতে এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো, চলছে জমজমাট বেচাকেনা। শাহজাহানপুর হাট থেকে আমাদের সহকর্মী শাকিল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। শাকিল, কেমন দেখছেন বেচাকেনা? পশুর দাম কেমন চাইছেন বিক্রেতারা, ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ। আর ঈদের 3 দিন মাত্র বাকি থাকলেও আজকে কিন্তু এই শাহজাহানপুর যে গরুর হাটটি, সেই হাটে যথেষ্ট পরিমাণে কোরবানির পশু এসছে এবং ক্রেতাদেরও কিন্তু বেশ সমাগম দেখা যাচ্ছে। আমি গত প্রায় 1 ঘন্টা ধরে এখানে আছি। বিক্রির সংখ্যাও বেশ, এবং যারা এখানে দায়িত্বে আছেন হাটের, তারাও বলছিলেন যে এবার হাটে আজকে ঈদের ঠিক 3 দিন আগে গরুর বিক্রির সংখ্যা যথেষ্ট সন্তোষজনক, এবং এবারের হাটে বড় বড় গরু যেমন এসছে, মাঝারি এবং ছোট সাইজের যে গরুগুলো সেগুলোরও যথেষ্ট পরিমাণে সরবরাহ রয়েছে। ক্রেতাদের মধ্যে যে 3 ক্যাটাগরির ক্রেতা যারা আসেন, তারা অনেকেই বড় গরু কেনেন, আবার কারো চাহিদা থাকে মাঝারি মানের, এবং কারো চাহিদা থাকে আবার ছোট ধরনের গরু, যারা আসলে তাদের সাধ্যমতো তারা কেনার চেষ্টা করেন। তবে এবারের হাটের খানিকটা ব্যবস্থাপনায় ঘাটতি দেখা যাচ্ছে, কারণ টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে, প্রচুর কাদা এবং পানি জমে রয়েছে অনেক জায়গায়। আর যেহেতু এটি অনেক বড় একটি হাট এবং নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খানিকটা ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছেন এখানকার যারা আয়োজক, যারা কমিটি রয়েছেন, তারা ইজারাদার। তবে তারা চেষ্টা করছেন ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকেই সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে শাকিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতা মুক্তিযোদ্ধা। মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, তবে ওই সরকারে বেতনভোগী কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এটি নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি জানান, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সে অনুযায়ী এই প্রজ্ঞাপন 2018 এবং 2022 সালে এটা পরিবর্তন করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার এবং সেই সরকারের স্বীকৃত বাহিনী মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবে। এছাড়া প্রজ্ঞাপন অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকদের সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর এই বিষয়ে উপদেষ্টা বলেন, সহযোগী শব্দের মাধ্যমে কারো সম্মান ক্ষুণ্ণ করা হয়নি। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী উভয়ের মর্যাদা, সম্মান, সুযোগ সুবিধা একই থাকবে। মঙ্গলবার রাতের মাধ্যমে কারো সম্মান ক্ষুণ্ণ করা হয়নি। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী উভয়ের মর্যাদা, সম্মান, সুযোগ সুবিধা একই থাকবে। মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অধ্যাদেশ আকারে প্রকাশ করে সরকার। কয়েকটি ছাপা পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ এবং এম মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান সহ 1970 সালে নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনৈতিকের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে সংবাদ প্রচার করে। এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ। এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই। আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে, মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়নি। তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন, তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। কারণ ওই অবদানও অসাধারণ এবং সেভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে। কে কি ধরনের ভূমিকাতে সেই সময় অংশগ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে সুবিধাদি, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই, সবাই সমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক। সরাসরি যাচ্ছি আমরা সেখানে। তার আরও কারণ হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পরে এটি প্রথম ওনার ইউরোপের কোনো একটি দেশের সফর, এবং এটাই স্বাভাবিক যে ইউরোপের সফরে ইউকেই প্রথম দেশ হবে। এটাই খুবই স্বাভাবিক আমাদের সম্পর্কের বিবেচনায়। দ্বিতীয়ত হচ্ছে যে যুক্তরাজ্যের সাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং তারা উন্নয়নশীল দেশগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এই বিষয়গুলোতে গুরুত্ব দেয়, এবং যেটির সাথে আমাদের বর্তমান সরকারের যে সংস্কার কার্যক্রমগুলো চলছে
এবং সেই সংস্কার কার্যক্রমগুলোকে মানে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের ইউকের মতো ডেমোক্রেটিক পলিটির হেল্প অ্যাসিস্ট্যান্স অত্যন্ত দরকার। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একজন নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তি হিসাবে তার যে ইমেজ আছে বিশ্বজুড়ে, যে ইতিবাচক তার ইমেজ আছে, সেই হিসেবে এই ইমেজটিকে আরও বিশ্ব পরিমণ্ডলে তুলে মানে আরও সমুজ্জ্বল করার জন্য এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সদস্যরা এই প্রতিবেদন জমা দেন। কমিশনের সদস্যরা জানান, এখন পর্যন্ত অভিযোগ এসেছে ১,৮৫০টি, এর মধ্যে ১,৩৫০টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। আরও জানান, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও ৩ শতাধিক নিখোঁজ, কেউ ৭ বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। আইন সংশোধনে করে এটিকে ৫ বছর করার সুপারিশ করা হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গুমের শিকারদের ব্যাপারে আশু করণীয় জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, গুমের ভয়াবহতা নিয়ে হরর মিউজিয়াম হওয়া উচিত। গণঅভ্যুত্থানে যেই মিউজিয়াম হচ্ছে গণভবনে, সেখানে আলাদাই হরর মিউজিয়াম থাকবে। এদিকে কাল গুম সংক্রান্ত প্রতিবেদনের 7টি চ্যাপ্টার জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানান শফিকুল আলম। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে একটা ভয়াবহ যেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে, সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। সংবাদপত্রে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিলের খবরটি যারা ছাপিয়েছেন তাদের দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজিদ মজুমদার বলেন, খবরটি ছিল ভিত্তিহীন এবং ভুয়া। তিনি বলেন, মুজিবনগরের সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, তাদের সাথে যারা ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা। এদের স্বীকৃতি নিয়ে সম্মান ক্ষুণ্ণ হয়নি বলে দাবি করেন তিনি। যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবে তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে প্রেস উইং। শতাধিক নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। কাউকে এইরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে বাজেট তৈরি করতে পারত অন্তর্বর্তী সরকার, এই মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐকমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারে।